23শে জানুয়ারি 2026 এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। একদিকে বিদ্যাদাত্রী দেবী মা সরস্বতীর আরাধনা, আর অন্যদিকে ভারতের বীর সন্তান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই দুই পবিত্র স্মৃতির মেলবন্ধনে আমাদের এই বিশেষ গীতি নৃত্যনাট্য বিদ্যা ও বীরত্ব। আমাদের এই পরিবেশনা কেবল একটি অনুষ্ঠান নয়, এ এক মহান আদর্শের উদযাপন। মা সরস্বতীর বড়পুত্রেরাই যেমন জ্ঞানের আলোয় জগৎ উদ্ভাসিত করেন, তেমনি নেতাজির মতো বীরেরাই সেই স্বাধীনতা ও সত্যকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেন। এই নৃত্যনাট্যে একদিকে থাকবে বিদ্যার স্নিগ্ধতা ও শান্তির বাণী, আর অন্যদিকে থাকবে আজাদ হিন্দ ফৌজের সেই দেশপ্রেমের বজ্র নির্ঘোষ ও শৌর্য। শাস্ত্রীয় নৃত্যের মুদ্রা এবং দেশাত্মবোধক সুরের মূর্ছনায় আমরা ফুটিয়ে তুলেছি জ্ঞান আর শক্তির সেই অপূর্ব সমন্বয়, বিদ্যা এবং বীরত্ব। এই সারাদিন তলোয়ার ঘুরিয়েই কি হবে? বিদ্যে ছাড়া কিচ্ছু হয় না। ইতিহাস বুদ্ধিমানেরাই লেখে, শুধু গায়ের জোর থাকলে চলে না, বুঝলি? আরে রাখ তোর বই, বিপদ এলে কি তোর বই তোকে বাঁচাবে? বীরত্বই আসল। শক্তি থাকলেই দেশ রক্ষা করা যায় আর সম্মান পাওয়া যায়। ভুল বলছিস। যার মাথায় বুদ্ধি নেই তার গায়ের জোর কোনো কাজের না। বিদ্যেই হলো আসল শক্তি। আর সাহস না থাকলে তোমার ওই বিদ্যে রক্ষা করবে কি? শত্রুর হাত থেকে দেশ বাঁচাতে বীরত্বই সবার আগে দরকার। তুই কি সত্যি ভাবিস শুধু বই পড়ে দেশ বাঁচানো যায়? আর তুই কি ভাবিস শুধু তলোয়ার চালালেই সব সমস্যার সমাধান হয়? আমি তো শুধু এইটুকুই জানি, ভয় পেলে চলবে না, সামনে দাঁড়াতে জানতে হয়। আর আমি জানি, না বুঝে সামনে দাঁড়ালে ক্ষতি হয় বেশি। ভাবনা না থাকলে সাহসও ভুল পথে যায়। মানে তুই বলতে চাস সাহসকে চালানোর জন্য বুদ্ধি লাগে? একদম। আর বুদ্ধিকে কাজে লাগাতে সাহস লাগে। বাছারা, কেন তোমরা এই বিবাদে জড়িয়েছ? কেন একে অন্য থেকে আলাদা করছো? মা, আপনি কি মা সরস্বতী? হ্যাঁ, বিদ্যা আর বীরত্ব এরা তো আলাদা নয়, এরা আসলে একই মুদ্রার দুই পিঠ। একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে যেমন বুদ্ধির প্রয়োজন, তেমনি প্রয়োজন হৃদয়ের সাহস। মা, যদি আমাদের আরেকটু বুঝিয়ে দেন। হ্যাঁ মা, আমরা শুনতে চাই। বাছারা, তোমরা যাদের বীর বলছো তারা শুধু তলোয়ার হাতে জন্মায়নি, তারা শিখেছিল ভাবতে আর ভেবেছিল দেশের কথা। মা, আমরা কি তাদের চিনব? হ্যাঁ, তোমরা দেখবে এমন বীরদের যারা প্রশ্ন করতে শিখেছিল আর প্রয়োজনে যুদ্ধ করতেও পিছপা হয়নি। তারা কি ভয় পেত না মা? ভয় পেত বাছা, কিন্তু ভয়ের চেয়েও বড় ছিল তাদের জ্ঞান আর দায়িত্ববোধ। তারা জানতো অন্ধ সাহস ধ্বংস আনে, আর ভীতবিদ্যে কিছুই বদলায় না। তাহলে মা, তারা কিভাবে সিদ্ধান্ত নিতেন?
বিদ্যা তাদের শিখিয়েছিল কখন কলম তুলতে হয় আর কখন তলোয়ার নামাতে হয়, আর বীরত্ব শিখিয়েছিল সেই সিদ্ধান্তে অটল থাকতে। মা, আমরা কি কখনো এমন হতে পারবো? এই প্রশ্নটাই প্রমাণ করে তোমাদের পথ শুরু হয়ে গেছে। আজ আমি তোমাদের দেখাবো সেই সব হারিয়ে যাওয়া দিনের গল্প, যেখানে বিদ্যা আর বীরত্ব হাত ধরে একসাথে হেঁটেছে। আমরা দেখতে চাই মা, আমরা শিখতে চাই। তবে চোখ খোলো, মন খোলো, কারণ যে ইতিহাস তোমরা দেখতে যাচ্ছ তা শুধু অতীত নয়, তোমাদের ভবিষ্যৎ। এসো, শুরু হোক সেই বীরত্ব আর বিদ্যার যাত্রা। আজ সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। এই মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীকে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। দেশ ও মাতৃকার মুক্তির জন্য তার অদম্য সাহস, অটুট আত্মবিশ্বাস এবং অপরিসীম ত্যাগ আমাদের ইতিহাসকে গৌরবান্বিত করেছে। স্বাধীনতার পথে অসংখ্য বাধা ও বিপদের মুখোমুখি হয়েও তিনি কখনো পিছপা হননি, বরং তার বীরত্ব ও নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। তার দেশপ্রেম, আত্মত্যাগ এবং সংগ্রামী চেতনা আজও আমাদের পথপ্রদর্শক। এই মহাপুরুষের চরণে আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। ভারত ডাকছে, রক্ত রক্তকে ডাকছে, উঠে দাঁড়াও, নষ্ট করার সময় নেই, অস্ত্র তুলো। জয় হিন্দ। আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত, মরার ইচ্ছা, যাতে ভারত বাঁচতে পারে। একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। যদি বা কোনো চাবুকের দিনে তোমার মুষ্টি জাগে, যদি বা কোনো চাবুকের দিনে তোমার মুষ্টি জাগে, যেন তোমার রক্ত মিছিলে নেতাজি পুরো ভাগে, যেন তোমার রক্ত মিছিলে নেতাজি পুরো ভাগে। যদি বা কোনো ক্ষুধার্ত পাতে তোমার অশ্রু লাগে, যদি বা কোনো ক্ষুধার্ত পাতে তোমার অশ্রু লাগে, যেন তোমার রক্ত মিছিলে নেতাজি পুরো ভাগে, যেন তোমার স্বপ্ন মিছিলে নেতাজি পুরো ভাগে। যখন ব্রিটিশ শাসনের ভারে নুয়ে পড়েছিল ভারতবর্ষ, যখন আমাদের ভাষা, আমাদের কথা ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছিল, ঠিক তখনই নীরবে জন্ম নিচ্ছিল এক বিপ্লব, কালির ছাপে, অক্ষরের গঠনে। তিনি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র নয়, তিনি বেছে নিয়েছিলেন অক্ষর। তিনি ছিলেন এক মুদ্রাক্ষর শিল্পী, বাংলা ভাষার রূপকার। তার তৈরি অক্ষরেই প্রথম ছাপা হলো বাংলা ভাষার ভাবনা। জ্ঞান পৌঁছল সাধারণ মানুষের হাতে, আর নীরবে জেগে উঠল আত্মপরিচয়, গর্ব আর স্বাধীনতার বীজ। আজকের এই গল্প তলোয়ার আর রক্তের নয়, আজকের এই গল্প কালি, কাগজ আর সাহসের। 1770 সাল, গ্রাম বাংলার এক মাটির কুটির।
এক পণ্ডিত মশাই এক মনে খসখস করে তালপাতায় লিখেই চলেছেন। বেলা তো গড়িয়ে গেল, এবার খেতে এসো। সারাদিন ঘাড় গুজে লিখেই চলেছ। উপায় কি গিন্নি, একটা রামায়ণ লিখতে মাসই কেটে যায়। এটা কালকে যজমানকে দিতে হবে। হ্যাঁ গো, শুনেছি বিলেতে নাকি যন্ত্র দিয়ে বই ছাপা হয়। একটা ছাঁচ বানালে অনেক বই ছাপা যায়। ওইসব অলিক স্বপ্ন, বাদ দাও বাদ দাও। মেলা দেরি হয়ে গেছে, দাও দাও খেতে দাও। অলিক স্বপ্ন? বাঙালি চাইলে সব পারে। যাই খাবারটা নিয়ে আসি, আজ শুক্তো হয়েছে। 1778 সাল হুগলির এক কামারশালা স্যার চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকার বাংলা হরফের ছাঁচ নিয়ে কাজ করছেন। পঞ্চানন, এই ইখ অক্ষর বড্ড মোটা। If you use this in the press, the letter would come smudged. প্যাঁচানো হরফ লোহায় কাটা, খুব শক্ত। হাল ছাড়িও না। এই হরফ তৈরি হলে এ বাংলার ঘরে ঘরে বই পৌঁছে যাবে। তা বটেই, দেখি চেষ্টা করে। কিছুক্ষণ পর নতুন ছাঁচ হাতে পঞ্চানন। এবার হয়েছে, আজ রাতেই সব অক্ষর শেষ করে ফেলব। সাবাস, তোমার এই হাতের কাজ বাংলা ভাষার ইতিহাস পাল্টিয়ে দেবে। আমি পঞ্চানন কর্মকার স্যার চার্লস উইলকিন্সের সাথে যৌথ উদ্যোগে আমি বাংলার হরফের প্রথম মুদ্রাক্ষর বানিয়েছিলাম। সেটা ব্যবহার করেই বাংলার প্রথম বই A Grammar of the Bengal Language ছাপা হয়েছিল। তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যখন দেশের আকাশে স্বাধীনতার সূর্য ওঠেনি,
যখন প্রতিটি নিঃশ্বাসে ছিল পরাধীনতার যন্ত্রণা, সেই অন্ধকার সময়ে জন্ম নিয়েছিল এক অদম্য কণ্ঠস্বর। ভয়ের ঊর্ধ্বে উঠে যিনি বলেছিলেন, দেশ আগে, জীবন পরে। নারী হয়েও নীরব থাকার পথ তিনি বেছে নেননি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হয়ে উঠেছিল তার অস্ত্র। কারাগারের অন্ধকার, নির্যাতনের যন্ত্রণা কিছুই তার দেশপ্রেমের আগুন নেভাতে পারেনি। রক্ত, ত্যাগ আর অটুট সাহসে লেখা হয়েছিল তার সংগ্রামের ইতিহাস। তিনি শিখিয়েছিলেন, স্বাধীনতা ভিক্ষা নয়, অধিকার। আজ এই মঞ্চে আমরা শ্রদ্ধায় স্মরণ করি তাকে, এক অমর স্বাধীনতা সংগ্রামী, যার সাহস আজও আমাদের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। 1932 সাল, ক্যালকাটা ইউনিভার্সিটি কনভোকেশন হল। কৃতি ছাত্রছাত্রীরা সবাই এসেছে সমাবর্তন অনুষ্ঠানে। এই সংগ্রামে আমরা কিছু করতে পারি না? বাংলার অবস্থা সংকটজনক, কিছু একটা করা দরকার। আমরা মেয়েরা কি করব? সমাজ কি বলবে? আমরা কি পারবো? আজকে আমাদের এই উৎসবে শুনলাম গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন। হ্যাঁ, আসছেন তো। আমরাই পারবো মন্দিরা। আমাদের যুগান্তর দলের তাপস, অনুপ, মানুষরা পারলে আমরা কেন পারবো না? আমি বীণা দাস। আমার জন্ম এক রাজনৈতিক পরিবারে। আমার পড়াশোনা বেথুন কলেজে এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করি আমি। স্বাধীনতা যুদ্ধে আমার প্রধান অনুপ্রেরণা নেতাজি। আমি ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আমরা স্বাধীনতা কিভাবে পেতে পারি? তার উত্তরে উনি বলেছিলেন যে আমাদের ঐকান্তিকভাবে চাইতে হবে, তবেই আমরা পাবো। পরবর্তীতে সাইমন কমিশনের বিরুদ্ধে আমি সোচ্চার হই। ডালহাউজির অত্যাচারের বিরুদ্ধে আমি ছোট্ট ছোট্ট দল তৈরি করি এবং একাধিকবার গ্রেফতার হই। অবশেষে 1932 সালে আমি গভর্নর স্ট্যানলির ওপরে গুলি চালাই। আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন। তারপর আমি 9 বছরের জন্য কারাবরণ করি। স্বাধীনতার পরেও আমি নানান সামাজিক এবং রাজনৈতিক কাজে নিজেকে ব্যস্ত রাখি। পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য ছিলাম আমি। জয় হিন্দ, বন্দে মাতরম। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আজ আমরা ইতিহাসের সেই অধ্যায়ের দরজা খুলতে চলেছি, যেখানে স্বাধীনতার দাবি শুধু শব্দে নয়, অস্ত্র হাতে উচ্চারিত হয়েছিল। একজন সশস্ত্র বিপ্লবী, এক অগ্নিময় দেশপ্রেমিক। ব্রিটিশ শাসনের ভয়াবহ অত্যাচারের সামনে তিনি নীরব থাকেননি। অস্ত্র, সাহস ও পরিকল্পনাকে হাতিয়ার করে তিনি বেছে নিয়েছিলেন সশস্ত্র বিপ্লবের পথ। গোপন প্রশিক্ষণ, বিপ্লবী সংগঠন এবং জীবননাশের ঝুঁকি সব কিছুকে তুচ্ছ করে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। 1905 সাল মেদিনীপুর অনুশীলন সমিতিতে 3 বিপ্লবী, অরবিন্দ ঘোষ, তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ এবং মেদিনীপুর সম্ভ্রান্ত পণ্ডিত দাস কানুনগো পরিবারের পুত্র হেমচন্দ্র কানুনগো। 3 জনের আলোচনা চলছে ভারতে ব্রিটিশ শাসন এবং তার থেকে মুক্তির উপায় নিয়ে। আর এটা সহ্য করা যায় না, কিছু একটা করো দাদা। দিনে দিনে ব্রিটিশ সাহাবদের অত্যাচার বেড়ে চলছে। হ্যাঁ ভাই, আমরা চেষ্টা করেই যাচ্ছি। সেটাই তো বারিন, অরবিন্দ, কিন্তু আমরা দেখলাম গভর্নর ফুলারকে হত্যা করার চেষ্টা সফল হলো না। আমাদের আরো আধুনিক পদ্ধতিতে বোম বানানো শিখতে হবে হেমচন্দ্র। রাশিয়ান এবং আইরিশরা যেইভাবে বম বানায়, সেইভাবে যদি আমরা বম বানাই, তাহলে এই ভয়ানক ব্রিটিশকে কাবু করা যাবে। কি বলো বারেন, কি বলো অরবিন্দ? একদম, কিছু একটা করতেই হবে। আমরা নিশ্চয়ই সফল হব। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি হেমচন্দ্র কানুনগো। দেশের জন্য আমি আমার ভিটে মাটি বেচে 1907 সালে প্যারিস গেছিলাম বম বানানোর কারিগরি বিদ্যা শিখতে। বিজ্ঞান পড়ার মাধ্যমে আমি রাশিয়ান ভাষা থেকে বাংলায় 70 পাতার একটি বই অনুবাদ করে নিয়ে আসছি। সেই বইতে ছিল আধুনিক পদ্ধতিতে খুব শক্তিশালী বম বানানোর বিস্তারিত বিবরণ। সেই পদ্ধতি ব্যবহার করে আমরা বিপ্লবীরা বম বানিয়েছি, যা স্বাধীনতার লড়াইতে ব্যবহৃত হয়েছিল। আমি দেখেছি সেই দিন, আমি দেখেছি সেই লড়াই, এবং শেষে আমি দেখেছি আমাদের জয়, আমাদের স্বাধীনতা। ভারত মায়ের জয়।
দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার আজ আমরা এমন এক নারীর গল্প তুলে ধরতে চলেছি যার সাহস ইতিহাসকে নতুন দিশা দেখিয়েছিল। যে সময় নারীর কণ্ঠ ছিল নীরব, সেই সময় তিনি সমাজের সমস্ত বাধা কটাক্ষ ও অবহেলাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছিলেন। ভয় নয়, বিশ্বাসকেই তিনি বেছে নিয়েছিলেন। পরাজয় নয়, সংগ্রামকেই করেছিলেন নিজের পথ। নারী হয়েও নয়, একজন দৃঢ়চেতা মানুষ হিসাবেই তিনি প্রশ্ন তুলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে। আমরা তারই নির্ভীক যাত্রা, আত্মত্যাগ ও বীরত্বকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সাল 1883, ক্যালকাটা মেডিকেল কলেজ ইন্টারভিউ রুম। কাদম্বিনী গাঙ্গুলির ইন্টারভিউ নিচ্ছেন দুই সাহেব। নমস্কার স্যার, গুড মর্নিং। Hello, please sit down. So, you want to be a doctor? Yes sir, I do. Well, you're a woman. Will you not be afraid of the blood? No sir, not at all. Let me remind you sir, I am from the country of Ma Durga, which has seen many brave female warriors like Lokhibai, Matongini Hajra, Kasturba Gandhi and Sarojini Naidu and so on. Very well. Don't you think the kitchen suits you better than the surgery rooms? Well sir, I think both kitchen and surgery room suit me well. Then why don't you become a nurse? It will suit you better. We need nurses as well. No sir, I will be with them, but you need female doctors too. What do you mean? Sir, our country needs female doctors. The girls of our country are shy to open up to the male doctors. Many females of our country are going uncared for during labor. Sir, please just give me a chance. I will surely prove myself. Okay, you have a point. Let us see. Well, congratulations! You are accepted in our school. Thank you so much, sir. আমি কাদম্বিনী গাঙ্গুলি। আমি ও চন্দ্রমুখী বসু একই সাথে ব্রিটিশ ভারতের প্রথম দুই নারী স্নাতক। আনন্দীবাই যোশীর সাথে পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জনকারী। আমি এশিয়ার প্রথম নারী চিকিৎসক। আমি কলকাতা মেডিকেল কলেজে পড়েছি। পুরুষ শাসিত সমাজে শিক্ষার অধিকার ও নারীর অধিকার আদায় সংগ্রাম করে ভারতের প্রথম নারী চিকিৎসক হিসেবে পশ্চিমী চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করে ভারতীয় উপমহাদেশে নারী শিক্ষার পথ খুলে দিতে সাহায্য করলাম। নমস্কার। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি।
मातरम मातरम वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम्